সাহস আসে সততা থেকে, সাহস আসে সমাজ, ধর্ম, সমাজের ধর্ম, দর্শন, রাজনীতি, সংস্কৃতি, বিশ্ব ইতিহাস, নিজের ইতিহাস সম্পর্কে জানা বোঝা এবং এগুলোর তুলনামূলক বিশ্লেষণ করবার জ্ঞান থেকে। সাহস আসে লেখাপড়া থেকে, দেখার চোখ থেকে। আপনারা জানেন, রাজনৈতিক শক্তিকেই সব কিছুর মূল নিয়ন্তা বলে আমি মনে করি। রাজনৈতিক শক্তির রাজনৈতিক প্রক্রিয়ায় আনা পরিবর্তন ছাড়া আর কিছুতেই বিশ্বাস নেই আমার। আপনার আমার মতো আমরা যারা আদার ব্যাপারেই কিন্তু জাহাজের খবর রাখা প্রয়োজনীয় এবং আমাদের অধিকার বলে মনে করি, তাদের বয়ান এই নবনীতা চৌধুরীর বয়ান। গত কদিন ধরেই ভীষণভাবে আলোড়ন সৃষ্টি করে ব্রিটিশ সংবাদ মাধ্যমে, বাংলাদেশের সংবাদ মাধ্যমে, বিশ্ব গণমাধ্যমেও বটে করে অবশেষে মঙ্গলবার পদত্যাগ করেছেন ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। টিউলিপ সিদ্দিক বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে, শেখ রেহানার মেয়ে, এটা আমাদের সকলেরই জানা। এবং গত কিছুদিন ধরেই দুর্নীতির সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে কিনা, দুর্নীতি বলতে শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগ, শেখ পরিবারের যে প্রভাব প্রতিপত্তি, তার সুবিধা নিয়েছেন কিনা এই ব্রিটিশ রাজনীতিবিদ, তা নিয়ে নানা রকম আলোচনা, সমালোচনা, প্রমাণ ক্রমাগতভাবে ব্রিটিশ সংবাদ মাধ্যমে আসতে থাকে। বিশেষ করে লন্ডনের কয়েকটি ফ্ল্যাট, যেসব ফ্ল্যাটে তিনি থেকেছেন, এমনকি যেটাতে তিনি এখনো আছেন, সেগুলো সরাসরি আওয়ামী লীগের সুবিধাভোগী ব্যবসায়ীদের দান বা ব্যবসায়ীদের মালিকানাধীন, সে নিয়ে প্রমাণ উঠে আসবার পর ব্রিটিশ সংবাদ মাধ্যমে ক্রমেই বলা হচ্ছিল যে এটা খুব মুশকিল হয়ে যাবে টিউলিপ সিদ্দিকির জন্য। এর পরেও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মন্ত্রিসভায় থাকা, বিশেষভাবে তিনি যখন এমন একটি বিষয়ের মন্ত্রী যেখানে তিনি নিজেই আর্থিক খাতের দুর্নীতি তদন্তের দায়িত্বে নিয়োজিত আছেন, এমন অবস্থায় টিউলিপ সিদ্দিক অবশ্যই ক্রমাগতভাবেই এসব বিষয়ে তার সংশ্লিষ্টতা, কোনো প্রভাব প্রতিপত্তি খাটানো, আওয়ামী লীগের কোনো সুবিধা নেওয়া, অবৈধভাবে কোনো অর্থ বা আর্থিক সুবিধা অর্জন, এসব বিষয়ে যেসব অভিযোগ এসেছে তা অস্বীকার করে গেছেন। কারণ ব্রিটিশ সংবাদ মাধ্যম এটাও খুব গুরুত্ব দিচ্ছে যে বাংলাদেশে শেখ পরিবারের বিরুদ্ধে, টিউলিপ সিদ্দিক সহ শেখ পরিবারের বিরুদ্ধে প্রায় 400 কোটি পাউন্ড পাচারের, 3.9 বিলিয়ন পাউন্ড পাচারের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। তো তাদের এক মন্ত্রীর নামে এরকম এক তদন্ত শুরু হয়েছে। এই বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে ব্রিটিশ সংবাদ মাধ্যম দেখছে বটে, কিন্তু আপাতত যে বাড়িগুলোয় টিউলিপ সিদ্দিকি থেকেছেন, থাকতেন, উপহার নিয়েছেন, সেগুলো নিয়ে যত প্রশ্ন এসেছে, সেসব প্রশ্নের তেমন কোনো সন্তোষজনক উত্তর দিতে না পেরেই একরকম টিউলিপ সিদ্দিককে চলে যেতে হলো, সেটা বলা যেতে পারে। যদিও মনে রাখতে হবে, বারবার মনে করিয়ে দিতে হবে যে ব্রিটিশ মন্ত্রিসভার মন্ত্রিত্বের মান রক্ষা হচ্ছে কিনা, এটা দেখভালের জন্য প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা আছেন স্যার লাউরি ম্যাগনাস, তাকে তদন্তের অনুরোধ করেছিলেন টিউলিপ সিদ্দিক নিজেই। তার সব সম্পদ বিষয়ে বা তার বিরুদ্ধে যেসব দুর্নীতির বা সুবিধা গ্রহণের অভিযোগ উঠেছে সেসব বিষয়ে সে তদন্ত প্রতিবেদনে স্যার লাউরি ম্যাগনাস কিন্তু বলেছেন যে টিউলিপ সিদ্দিক মিনিস্টারিয়াল কোড বা মন্ত্রিত্বের শর্ত ভঙ্গ করেছেন, আইন ভঙ্গ করেছেন, এরকম কোনো প্রমাণ, বা টিউলিপ সিদ্দিক বা তার স্বামী কোনো সম্পদ অর্জন করেছেন অবৈধ পথে, এর কোনো কংক্রিট প্রমাণ, এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ তিনি পাননি। মনে রাখতে হবে, এর পাশাপাশি স্যার লাউরি ম্যাগনাস একথাও বলেছেন যে তিনি প্রমাণ যে পাননি তার একটা বড় কারণ যে মাত্র 8 দিনে তাকে তদন্ত শেষ করতে হয়েছে, এবং কিংস ক্রসের ফ্ল্যাটটির বিষয়ে বিশেষভাবে বলেছেন। আমরা ওই ফ্ল্যাটগুলোর প্রসঙ্গে আসবো। আপনাদেরকে মনে করিয়ে দিতে, গত কিছুদিন ধরে আমরা যে পরিমাণে সংবাদ মাধ্যমে এই খবরগুলো পড়েছি, আমরা হয়তো সকলেই জানি, তবুও ওই কথাগুলো মনে করিয়ে দিতে আবার ওই ফ্ল্যাটগুলো নিয়ে কথা বলবো। কিন্তু কিংস ক্রসের যে ফ্ল্যাটটি তে টিউলিপ সিদ্দিক থাকতেন, সেই ফ্ল্যাটটির বিষয়ে স্যার লাউরি ম্যাগনাস তদন্ত করেছেন, এবং এই ফ্ল্যাটটি টিউলিপ
সিদ্দিক 2001 সালে সেটি 1,95,000 পাউন্ডে আব্দুল মোতালেফ নামের এক ব্যক্তি কিনেছিলেন এবং পরবর্তী সময়ে সেটা টিউলিপকে দেওয়া হয়। সেই ফ্ল্যাটটিতে টিউলিপ সিদ্দিক অনেকদিন ছিলেন। তো এই কিংস ক্রসের ফ্ল্যাটটি প্রসঙ্গে স্যার লাউরি ম্যাগনাস বলছেন যে যেহেতু মাত্র 8 দিনের মধ্যে তিনি তদন্ত শেষ করলেন এবং সেই 2001 সালের ফ্ল্যাট, সেই ফ্ল্যাটটির বিষয়ে তার কাছে যথেষ্ট তিনি কাগজপত্র পান নাই, এমন কাগজপত্র, ডকুমেন্টেশন, দলিলপত্র তার কাছে আসে নাই যেটাকে তিনি বলতে পারেন, যাতে তিনি সন্তুষ্ট হতে পারেন, একেবারে নিশ্চিত হয়ে বলতে পারেন যে ওই সময় ওই ফ্ল্যাটটি কেনা হয়েছে যে আর্থিক উৎস থেকে, যে অর্থ ব্যবহার করে, এবং পরবর্তীতে টিউলিপ সিদ্দিক ওখান থেকে যে সুবিধা নিয়েছেন, কর দিয়েছেন কিনা ঠিকমতো, এই ব্যবস্থাপনাগুলো, ওই তখনকার আর্থিক তহবিল এবং পরের কর ব্যবস্থাপনা ঠিকমতো হয়েছে কিনা সে বিষয়ে আসলে টিউলিপ সিদ্দিক যা বলেছেন, যা যা কাগজপত্র দিয়েছেন তা দেখেই উনাকে সন্তুষ্ট থাকতে হয়েছে। উনি মনে করেন না যে একটা কম্প্রিহেন্সিভ কমফোর্ট আসবার মতো যথেষ্ট কাগজপত্র তিনি দেখতে পেয়েছেন। এটা কিন্তু স্যার লাউরি ম্যাগনাস নিজে বলেছেন। তিনি আরও মনে করিয়েছেন, যেটা নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম আসলে টিউলিপ সিদ্দিকির প্রতি বিশ্বাসযোগ্যতার প্রশ্ন তুলে আসছে গত কয়েক সপ্তাহ ধরেই ক্রমাগত, এবং এই সমালোচনাটা শুরু হয়েছে 2022 সাল থেকে। 2022 সালে যখন ডেইলি মেইল অন সানডে ব্রিটিশ পত্রিকা, তারা প্রশ্ন করেছিলেন টিউলিপ সিদ্দিককে এই কিংস ক্রসের বাড়িটির মালিকানা বিষয়ে, টিউলিপ কিন্তু তখন বলেছিলেন যে এই বাড়িটি তিনি তার বাবা মার কাছ থেকে পেয়েছেন। কিন্তু পরবর্তীতে 2024 সালে মন্ত্রিত্ব পাওয়ার পর তিনি কাগজপত্র ঠিক করে বলেন যে এটি আসলে উনি বাবা মার কাছ থেকে পাননি, এটি উনি উপহার হিসেবে পেয়েছেন তার বাবা মার এক বন্ধুর কাছ থেকে, গ্র্যাটিটিউডের স্বাক্ষর হিসেবে, কৃতজ্ঞতার স্মারক হিসেবে, কারণ ওই ভদ্রলোক উপকার পেয়েছিলেন তার বাবা মার কাছ থেকে। কিন্তু 2022 সালে টিউলিপ এই কথা যে সংবাদ মাধ্যমকে বলেছিলেন সেটাকে লাই হিসাবে, মিথ্যা হিসাবে দেখা হবে কিনা ব্রিটিশ সংবাদ মাধ্যম কিন্তু ক্রমাগতভাবে সে প্রশ্নও তুলছে। স্যার ম্যাগনাস বলছেন, তদন্তকারী বলছেন যে টিউলিপ ওই ফ্ল্যাটের উপহার দেওয়ার জন্য যে গিফট ট্রান্সফার রেজিস্ট্রি ফর্ম, সেটাতে টিউলিপ নিজেই স্বাক্ষর করেছিলেন, কিন্তু এটা দুঃখজনক একটা ভুল বোঝাবুঝি। টিউলিপ বলেছেন যে তিনি তখন বুঝতে পারেন নাই যে এই গিফট তার বাবা মার কাছ থেকে আসছে না, আসছে বাবা মার বন্ধু বান্ধবের কাছ থেকে। এখন লেবার পার্টির ভিতরেও এই নিয়ে কথা হচ্ছে যে এই ধরনের যে মানে উত্তর, এ ধরনের যে জবাবদিহিতা, এ ধরনের যে এই যে উনি জানতেন না, উনি বুঝতে পারেন নাই কিন্তু উনি স্বাক্ষর করেছেন, একজন দায়িত্ববান রাজনীতিবিদ, একজন দায়িত্ববান মন্ত্রীর কাছে সেটা আসলে একেবারেই গ্রহণযোগ্য নয়, এবং তার দলের ভেতরেও এই নিয়ে কথা হচ্ছে। এবং বিবিসির পলিটিক্যাল এডিটর ক্রিস মেইসন তিনি একটা লেখা লিখেছেন, সেখানে তিনি বলেছেন যে পলিটিক্স তো আসলে অনেকটাই প্রমাণের চেয়ে অনেকটাই পারসেপশনের, মানে আপনাকে কিভাবে দেখা হয়, এই আপনাকে কিভাবে দেখা হয়, টিউলিপ সিদ্দিককে কিভাবে দেখা হয়, বিশ্বাসযোগ্য একজন হিসাবে দেখা হয় কিনা, টিউলিপ সিদ্দিককে এমন একজন মানুষ হিসেবে দেখা হয় কিনা যার ইন্টেগ্রিটি, যার সততা প্রশ্নাতীত, সেই বিষয়গুলো বড় ধরনের ধাক্কা খেয়েছে এই ঘটনা প্রবাহের পর। এবং সম্ভবত এই প্রশ্নগুলোর উত্তর হবে না, টিউলিপ সিদ্দিককে বিশ্বাসযোগ্য মনে করা হচ্ছে না সংবাদ মাধ্যমে, টিউলিপ সিদ্দিককে বিশ্বাসযোগ্য মনে করা হচ্ছে না ব্রিটিশ রাজনৈতিক পরিমণ্ডলে, টিউলিপ সিদ্দিককে বিশ্বাসভাজন মনে করা হচ্ছে না, এমনকি টিউলিপ সিদ্দিকের ভিতরে, তার দলের ভেতরে, লেবার পার্টির ভেতরে অনেকে প্রশ্ন তুলছেন যে এটা তো একরকমের ওন গোল হয়ে গেল, মানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার এক খুবই ঘনিষ্ঠ বন্ধু টিউলিপ সিদ্দিক নিজেই, কিয়ার স্টারমার যখন লেবার পার্টির হলেন, মনোনয়ন পেলেন নেতা হওয়ার জন্য, তখন বলেছিলেন যে থিক অ্যান্ড থিনে, মানে দুঃখে আনন্দে, দুঃখে সুখে বন্ধু তারা দুজন, টিউলিপ সিদ্দিক এবং কিয়ার স্টারমার। কাজে কিয়ার স্টারমার আসলে অনেক চেষ্টা করেছেন গত কিছুদিন ধরে তার বন্ধুর পিঠ বাঁচাতে, এবং সেটা নিয়েও তিনি সমালোচিত হয়েছেন। লিবডেমের রাজনীতিবিদরা, এমনকি টিউলিপ সিদ্দিক পদত্যাগ করবার পর কিয়ার স্টারমার যে বলেছেন আমি অত্যন্ত দুঃখের সঙ্গে এই পদত্যাগপত্র গ্রহণ করছি, লিবডেমের এক নেতা বলেছেন যে এটা তো মানে উইক প্রধানমন্ত্রীর উইক মন্তব্যের প্রমাণ, এবং উইক প্রধানমন্ত্রীর উইক নেতৃত্বের প্রমাণ, দুর্বল প্রধানমন্ত্রীর দুর্বল নেতৃত্বের প্রমাণ। তো এখন
ক্রিস মেসনের সেই লেখাটাতে, বিবিসির পলিটিক্যাল এডিটর, তিনি বলছেন যে একটা বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছিল, তো অ্যাসপিরিন দিয়ে, মানে এই পদত্যাগ পত্রটাকে তিনি বলছেন একরকমের অ্যাসপিরিন দিয়ে সেই মাথা ব্যথাটাকে কিছুক্ষণের জন্য প্রশমন করা গেছে। তো এই অ্যাসপিরিন আসলে দীর্ঘমেয়াদে কাজ করবে কিনা, মানে টিউলিপ সিদ্দিকীর এই নিয়ে যেই আলোচনা, এই আলোচনা কি এখানেই শেষ? টিউলিপ সিদ্দিকের যে ফ্ল্যাটগুলোর অর্থের উৎস সম্পর্কে যে নিশ্চিতভাবে এমনকি মন্ত্রিত্বের মানদণ্ড নির্ধারণকারী প্রধানমন্ত্রীকে যিনি উপদেশ দেন এই বিষয়ে, স্যার লাউরি ম্যাগনাস যে তদন্ত করলেন টিউলিপ সিদ্দিকির এই সম্পদগুলোর বিষয়ে, বা যেসব সম্পদের উনি সুবিধা নিয়েছেন সেসবের বিষয়ে, সেগুলো তে যে উনি একটা সুনির্দিষ্ট বা একটা নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে পারলেন না। তার মানে কি টিউলিপ সিদ্দিক পদত্যাগের মাধ্যমে এই বিষয়টা নিয়ে আলোচনা একরকম থেমে যাবে? সেটা আসলে দেখতে হবে, যদিও মনে করা হচ্ছে আসলে থামবে না। তার একটা বড় কারণ, ডেইলি মেইল কিন্তু খবর দিয়েছে গত কিছুদিন আগেই, তারা লিখেছে যে জাতীয় অপরাধ সংস্থা, মানে জাতীয় অপরাধ তদন্ত সংস্থা যেটা ব্রিটেনের, এনসিএ, ন্যাশনাল ক্রাইম এজেন্সি, তারা কিন্তু টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে এই অভিযোগগুলো নিয়ে তদন্ত করছে। এমনকি ব্রিটিশ যে কর কর্তৃপক্ষ, তারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে তদন্ত করছে। এবং ডেইলি মেইল এমনকি লিখছে যে এরা বাংলাদেশেও প্রতিনিধি পাঠিয়েছে এই টিউলিপ সিদ্দিকের এই অপরাধগুলোর সঙ্গে জড়িত থাকার বিষয়ে প্রমাণ পেতে। এবং আপনারা জানেন যে ব্রিটিশ সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে, সানডে টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস, প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু বলেছেন যে রবারির মাধ্যমে, মানে ডাকাতির মাধ্যমে যদি বাংলাদেশের সম্পদ ব্রিটেনে নিয়ে যাওয়া হয়, বিদেশে নিয়ে যাওয়া হয়, বিদেশের সরকারের, ব্রিটেনের সরকারের উচিত এই সম্পদ বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা, কারণ বাংলাদেশ একটা অর্থ সংকটে পড়েছে এই বিপুল পরিমাণ সম্পদ দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য। এই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যমে। এবং কাজেই টিউলিপ সিদ্দিক এখনই তদন্ত থেকে বেরিয়ে আসতে পারবেন, তার এই দায় মুক্তি ঘটবে পদত্যাগের মাধ্যমে। এবং ওই যে কিয়ার স্টারমার, তার বন্ধু যে বলেছেন তাকে তার পদত্যাগপত্র গ্রহণ করে যে টিউলিপের জন্য দরজা খোলা থাকবে আবারও মন্ত্রিসভায় যোগ দেওয়ার, এসব এই দরজা, খোলা দরজা দিয়ে ঢুকতে টিউলিপ সিদ্দিককে, বা টিউলিপ সিদ্দিক যে বলেছেন ব্যাকবেঞ্চ থেকে তিনি এখন থেকে মন্ত্রিত্বের পদত্যাগ করবার পর থেকে পার্লামেন্ট সদস্য হিসেবে তিনি লেবার পার্টিকে পূর্ণ সমর্থন দিয়ে যাবেন, ওই ব্যাকবেঞ্চের আসনটি টিকিয়ে রাখতেও আসলে টিউলিপ সিদ্দিককে অনেক কিছু প্রমাণ করতে হবে আগামী কিছুদিন। এবং কিয়ার স্টারমারের জন্য এটা ক্রমেই অস্বস্তিকর হয়ে উঠবে। আবারও যদি কি ঘটেছে, কোন বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, সেই প্রসঙ্গে যাই। লন্ডনের কিংস ক্রস এলাকায় টিউলিপ সিদ্দিক একটা ফ্ল্যাটে দীর্ঘ সময় ধরে থাকতেন। এই ফ্ল্যাটটা তাকে বিনামূল্যে দেওয়া হয়েছিল, এবং আরেকটি ফ্ল্যাট টিউলিপের বোন উপহার পেয়েছিলেন হ্যামস্টেড এলাকায়, এবং সেই হ্যামস্টেড এলাকার ফ্ল্যাটটাতেও কিন্তু টিউলিপ নিজেও বসবাস করতেন। আর পরে এখন ফিঞ্চলে এলাকায় প্রায় 21 লাখ পাউন্ডের যে বাড়িতে টিউলিপ থাকে, সেটাও ব্রিটিশ সংবাদ মাধ্যম বলছে যে সেটাও শেখ হাসিনার সঙ্গে সম্পর্কযুক্ত বাংলাদেশি এক ব্যবসায়ীর মালিকানায় আছে। লাউরি ম্যাগনাস টিউলিপের মন্ত্রিত্বের মান রক্ষা করছেন কিনা, টিউলিপ নীতিনৈতিকতা রক্ষা করছেন কিনা, যিনি তদন্ত করে দেখলেন, সেই লাউরি ম্যাগনাস কিন্তু বলেছেন যে তিনি কোনো প্রমাণ পান নাই বটে, সুনির্দিষ্ট সুস্পষ্ট প্রমাণ পান নাই বটে মিনিস্টেরিয়াল কোড ভঙ্গ করার, কিন্তু বাংলাদেশে পুরো শেখ পরিবারের নামে টিউলিপ সিদ্দিক সহ প্রায় 400 কোটি পাউন্ড পাচারের অভিযোগে তদন্ত চলছে, এবং সেখান থেকে হয়তো কিছু বেরিয়ে আসতে পারে। ডেইলি মেইল লিখছে যে সেখানে বাংলাদেশে যে তদন্ত চলছে, সেই তদন্তে টিউলিপ সিদ্দিকের নাম, ঠিকানা, জন্ম তারিখ আছে, সেখানে টিউলিপ সিদ্দিকের বাংলাদেশের এনআইডি নম্বরও আছে। তখন ডেইলি মেইল জিজ্ঞেস করছে তার মানে টিউলিপ সিদ্দিকের বাংলাদেশের নাগরিকত্ব আছে কিনা। এই প্রশ্নটাও এই ব্রিটিশ সংবাদ মাধ্যমে আলোচিত হচ্ছে, কারণ আপনি আমি তো জানি যে এনআইডি নম্বর থাকতে পারে না বাংলাদেশি নাগরিকত্ব ছাড়া। কিন্তু এই কয়েক বছর আগে
টিউলিপ সিদ্দিককে যখন একজন ব্রিটিশ ব্যারিস্টার বাংলাদেশে গিয়ে উধাও হয়ে গেলেন, গুম হয়ে গেলেন বলে তার পরিবারের সদস্যরা বলতে থাকলো, তিনি তখন যখন এখানকার সংবাদ মাধ্যম থেকে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি তার খালাকে বলবেন কিনা যে খালার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে যে একজন ব্রিটিশ ব্যারিস্টার বাংলাদেশে গেছেন এবং তারপর তিনি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার হয়েছেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার খোঁজ পাচ্ছে না তার পরিবার। তখন তিনি কিন্তু টিউলিপ সিদ্দিক কিন্তু উল্টো প্রশ্ন করেছিলেন ওই সাংবাদিককে, ব্রিটিশ সাংবাদিককে, যে এই প্রশ্ন আমাকে কেন করছেন? আপনি কি বলতে চাইছেন আমি বাংলাদেশি? আমি এই ব্রিটেনে জন্মগ্রহণ করেছি, আমি একজন ব্রিটিশ, কাজে আপনি কিসের ভিত্তিতে আমাকে এই প্রশ্ন করছেন? এবং এরপর টিউলিপ সিদ্দিক সেই পত্রিকায় চিঠি লেখেন, সেই পত্রিকায় অভিযোগ জানান ওই সাংবাদিকের বিরুদ্ধে, এমনকি ওই সাংবাদিকের বিষয়ে তিনি রেশিয়াল মানে বর্ণবাদ থেকে উদ্ভূত হ্যারাসমেন্টের অভিযোগ আনার হুমকিও দিয়েছিলেন। কাজে ব্রিটিশ সংবাদ মাধ্যমের জন্য এটাও খুব ইন্টারেস্টিং একটা খবর যে এখন টিউলিপ সিদ্দিকের এনআইডি নম্বর বেরিয়ে আসছে। অন্যদিকে আরেকটা যেই ছবির কারণে রাশিয়ায় 2013 সালে শেখ হাসিনার সঙ্গে সফরে যান টিউলিপ সিদ্দিক, তার বোনের মেয়ে, শেখ রেহানার মেয়ে, এবং সে সময় এই একটা ছবি বেরিয়ে আসে যেখানে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, টিউলিপ সিদ্দিকের বোন আজমিনা সিদ্দিক, তাদের সবাইকে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। এবং টিউলিপ সিদ্দিক এমপি হওয়ার আগেই এই ছবিটি নিয়ে কিন্তু লেবার পার্টি সহ সর্বত্র ব্যাপক আলোচনা ছিল, এবং তখন থেকেই টিউলিপ সিদ্দিক বলে আসছিলেন যে এটি একটি পারিবারিক ভিজিট ছিল, এখানে কোনো রাষ্ট্রীয় ডেলিগেশনের সদস্য হিসেবে টিউলিপ সিদ্দিক যান নাই। এখন বাংলাদেশে এমনকি সে সময়ে যে রূপপুর পারমাণবিক ডিলটা হয়েছে সেবার ওই সফরের সময়, সেই সফরে ওই ডিলের থেকে, ওই চুক্তি থেকে শেখ পরিবার বড় ধরনের কোনো সুবিধা নিয়েছে কিনা, আর্থিক সুবিধা নিয়েছে কিনা, এবং সেই আর্থিক সুবিধার ভাগ টিউলিপ সিদ্দিকেও পেয়েছেন কিনা, বাংলাদেশে কিন্তু সেটার তদন্ত শুরু হয়েছে। তো লাউরি ম্যাগনাস বলছেন এই বিষয়টিও তিনি তার তদন্তে অন্তর্ভুক্ত করেছিলেন, এবং অন্তর্ভুক্ত করার পর টিউলিপ সিদ্দিককে জিজ্ঞেস করার পর টিউলিপ সিদ্দিক বলেছেন যে এটা তার পারিবারিক ভিজিটের অংশ ছিল, এবং তিনি যখন ভেবেছেন যে সরকার প্রধান হিসেবে তার খালা রাশিয়ায় যাওয়ার পর, মস্কো যাওয়ার পর ওখানে ঘুরবার যে সুযোগ সুবিধা পাওয়া যাবে সেই সুযোগ সুবিধা নিতে এবং পরিবারের সঙ্গে সময় এনজয় করতে তিনি সেখানে গিয়েছিলেন। তো লাউরি ম্যাগনাস বলছেন এ বিষয়েও টিউলিপ যা বলেছেন সেটুকুই তাকে মেনে নিতে হয়েছে। এ বিষয়টা প্রমাণ করার মতো কোনো, মানে তিনি ওই সময় ওইখানে কোনো ডিলে জড়িত ছিলেন বা কোনো আর্থিক দুর্নীতি করে এসেছেন, টাকার ভাগ পেয়েছেন, এটা প্রমাণ করার মতো কোনো কাগজপত্র লাউরি ম্যাগনাসের হাতে নেই। কিন্তু সবচেয়ে বড় যে কথাটা ম্যাগনাস বলেছেন, এবং যে কথা বলায় আসলে টিউলিপকে চলে যেতে হয়েছে, যতই তার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার ক্লোজ বন্ধু হোক, তাকে কয়েক সপ্তাহ ধরে মন্ত্রিত্বে রেখে দেওয়ার চেষ্টা করুক লেবার পার্টির মধ্যে, এই নিয়ে তীব্র সমালোচনার মুখেও, এমনকি সংবাদ মাধ্যমে বিস্ময়ের মুখেও, যে এই ধরনের সমালোচনা সরকারের আর্থিক খাতে দুর্নীতি তদন্তের দায়িত্ব পাওয়া মন্ত্রীর বিরুদ্ধে ওঠার পরেও কি করে এতদিন ধরে কিয়ার স্টারমার তাকে ক্রমাগতভাবে আস্থা জানিয়ে গেলেন, এই বিস্ময়ের মধ্যেও চাকরি থাকার পরেও কেন মঙ্গলবার পদত্যাগ করতে হলো টিউলিপকে, সেটা আসলে বুঝতে হলে শুধুমাত্র মিনিস্টারিয়াল কোড ভঙ্গ করেন নাই বা কোনো ইললেজিটিমেট পথে, অবৈধ পথে অর্থ উপার্জন করেন নাই টিউলিপ বা তার স্বামী, লাউরি ম্যাগনাসের তদন্ত প্রতিবেদনে উপসংহারে শুধু এই কথাগুলো মাথায় রাখলেই চলবে না। লাউরি ম্যাগনাস খুব পরিষ্কার করে বলেছেন এটা রিগ্রেটেবল, এটা দুঃখজনক যে টিউলিপ সিদ্দিক বাংলাদেশে তার পরিবার, এত ক্ষমতাবান একটি পরিবার, সেই ক্ষমতাবান পরিবারের সঙ্গে তার সংশ্লিষ্টতা যে লেবার পার্টির জন্য ঝুঁকির কারণ হতে পারে সেটা মাথায় রাখেন নাই, এবং টিউলিপ সিদ্দিকি এ বিষয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করেন নাই। লাউরি ম্যাগনাস বলছেন এটা রিগ্রেটেবল। লাউরি ম্যাগনাস প্রধানমন্ত্রীকে ওই রিপোর্টে উপদেশ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন যে আপনি কনসিডার করে দেখতে পারেন, আপনি বিবেচনা করে দেখতে পারেন এই প্রেক্ষিতে, এই ব্যাপারগুলো মাথায় রাখার পর
টিউলিপ সিদ্দিককে যে দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী হিসেবে সে বিষয়টি আপনি বিবেচনা করে দেখতে পারেন। এবং লাউরি ম্যাগনাস বলছেন প্রয়োজনে এ বিষয়ে আপনি আমার সঙ্গে আরো কথাও বলতে পারেন। আমার মনে হয় বা যে কোনো রাজনৈতিক বিশ্লেষক বা যে কেউ আসলে মনে করবেন যে একজন মন্ত্রীর বিষয়ে তদন্তকারী একে বলছেন যে যেসব বিষয়ে দুর্নীতির অভিযোগ এসেছে সেই বিষয়গুলো সুস্পষ্টভাবে প্রমাণ করবার মতো যথেষ্ট সময় কাগজপত্র তিনি হাতে পান নাই। অন্যদিকে তিনি বলছেন তিনি মনে করেন যেই মন্ত্রীর বিষয়ে তদন্ত হচ্ছে তিনি দুঃখজনকভাবে একটা ক্ষমতাবান পরিবারের সঙ্গে তার সম্পর্ক বিষয়ে যথেষ্ট সতর্ক ছিলেন না এবং প্রধানমন্ত্রীর ওই মন্ত্রীর যে দায়িত্ব সে বিষয়টি আবার বিবেচনা করে দেখা উচিত। এই কথাগুলো বলবার পরে আসলে তদন্ত প্রতিবেদনকে টিউলিপ সিদ্দিকের পক্ষে এসেছে বলে ভাববার বা দেখবার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। এবং সেই জায়গা থেকে এবং এখনো যে প্রশ্নগুলো ক্রমাগতভাবে এবং অন্যদিকে ওই তদন্ত প্রতিবেদনে টিউলিপ সিদ্দিক একদিকে 2022 সালে যে সম্পদ নিয়ে একবার বলেছেন বাবা মার কাছ থেকে পেয়েছেন, 2024-এ এসে দলিলপত্র ঠিক করেছেন এবং সেই দলিল পত্র ঠিক করলেও 2022-এর অনেক আগেই তিনি সেই কাগজ নিজের সই করে নিয়েছেন গিফট হিসেবে ট্রান্সফার রেজিস্ট্রি ফর্মে সই করে। কাজেই এই সবগুলো ব্যাপার থেকে আসলে তার পক্ষে সমর্থন, তার পক্ষে যুক্তি, তার পক্ষে একটা বিশ্বাস অর্জন করা খুব কঠিন। এবং এই অবস্থায় আসলে টিউলিপকে তার মন্ত্রিত্বের পদ ছাড়তে হলো। কিন্তু টিউলিপ মন্ত্রিত্বের পদ ছাড়লেই এই সমালোচনা, এই দুর্নীতির অভিযোগ, এই যে একটা কি বলবো কেলেঙ্কারির মধ্যে তিনি পড়লেন এবং একটি অভিযোগের ভেতরে তিনি পড়লেন যেগুলো ব্রিটিশ সংবাদ মাধ্যম গত কিছুদিন ধরে ব্যাপক হারে তদন্ত করেছে। তারা পানামা পেপারস দেখেছে যেখানে বেরিয়ে এসেছে যে টিউলিপের বোন হ্যামস্টিডে যে ফ্ল্যাটটি পেয়েছেন, উপহার হিসেবে পেয়েছিলেন, যে ফ্ল্যাটে টিউলিপ সিদ্দিক অনেকদিন ছিলেন, সেটা অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে কেনা, আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে। এবং ব্রিটিশ সংবাদ মাধ্যমে একেবারে পরিষ্কারভাবে সেগুলো বেরিয়ে এসেছে। পানামা পেপারসে যে অফশোর অ্যাকাউন্টের কথা ছিল সেরকম একটি অফশোর অ্যাকাউন্ট থেকে এই বাড়িটি কেনা হয়েছিল। তো এই বিষয়গুলো আসলে খুব হালকাভাবে ব্রিটেনের রাজনীতিতে দেখা হবে সেটা ভাববার কোনো সুযোগ নেই। এবং এখন পর্যন্ত টিউলিপ সিদ্দিক যে বাসাটায় আছেন সেটাও আওয়ামী লীগ সংশ্লিষ্ট একজনের কেনা। কাজেই এই বিষয়গুলো খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন বটে, কিন্তু টিউলিপ সিদ্দিক খুব শিগগিরই আসলে এই ব্রিটিশ সংবাদ মাধ্যম যেসব তদন্ত তার বিষয়ে করে যাচ্ছিলেন, যেসব সমালোচনার মুখে পড়েছেন তা থেকে খুব দ্রুত মুক্তি পাবেন বলে মনে করবার কারণ নাই। লাউরি ম্যাগনাস তো বলেছেনই বাংলাদেশে তার বিরুদ্ধে তদন্ত চলছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে, কিন্তু ব্রিটেনেও তদন্ত ঠেকাতে পারবার খুব সম্ভাবনা টিউলিপ সিদ্দিকির এই মুহূর্তে দেখা যাচ্ছে না। কারণ এমনকি অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে টিউলিপ সিদ্দিক এর একটি ফ্ল্যাট, যে ফ্ল্যাটটি তার বোন পেয়েছেন, এবং টিউলিপ সিদ্দিক হ্যামস্টেডের যেই ফ্ল্যাটে এমপি হওয়ার 2015 সালে এমপি হওয়ার পর 2018 সাল পর্যন্ত 3 বছর ছিলেন, এবং যেই ফ্ল্যাটটি 2009 সালে তখনকার মানে শেখ হাসিনা সরকারের সঙ্গে খুবই ঘনিষ্ঠ এক বিজনেসম্যান অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে কিনে টিউলিপ সিদ্দিকের বোনকে দিয়েছেন, পানামা পেপারসে তার তথ্য ছিল, সেই তথ্যগুলোও কিন্তু ব্রিটিশ সংবাদ মাধ্যমে বেরিয়ে এসেছে। এবং টিউলিপ সিদ্দিক 2009 সালে কিংস ক্রসের সেই ফ্ল্যাটটি গিফট ট্রান্সফারের মাধ্যমে নিজে স্বাক্ষর করে নেওয়ার পরেও 2022 পর্যন্ত সংবাদ মাধ্যমে মিথ্যা কথা বলে গেলেন যে তিনি আসলে এটি তার বাবা মার কাছ থেকে পেয়েছেন। সেই বিষয়গুলো নিয়েও হয়তো আরো তদন্ত হবে। অনেকে বলছেন মিথ্যা কথা বলার দায়েও তার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, সংবাদ মাধ্যমে মিথ্যা বলার দায়ে, কারণ দুর্নীতির মতোই মিথ্যাকেও ইন্টেগ্রিটির খুব গুরুত্বপূর্ণ একটি সমস্যা হিসেবে দেখা হয় ব্রিটিশ রাজনীতিতে। এবং অন্যদিকে টিউলিপ সিদ্দিক এখনো তার নিজের কনস্টিটিউয়েন্সিতে একটা বাড়ি থাকবার পরেও তিনি এখনো এমন একটি বাড়িতে থাকেন
2 মিলিয়ন পাউন্ডের বেশি দামের একটি বাড়িতে ভাড়ায় থাকেন তিনি, কিন্তু এমন একটি বাড়িতে থাকেন যে বাসাটাও তার আসলে আওয়ামী লীগের মানে ইউকে উইংয়ের আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার এক নেতার। তো এইরকম অবস্থায় আসলে টিউলিপ সিদ্দিকের পক্ষে ব্রিটিশ রাজনীতিতে টিকে থাকা খুব কঠিন। ব্রিটিশ রাজনীতিতে সম্মানের সঙ্গে টিকে থাকা খুব কঠিন যদি না সকল তদন্তে নিরঙ্কুশভাবে নিশ্চিতভাবে টিউলিপ সিদ্দিক আসলে প্রমাণ করতে পারেন যে তিনি কোনো সুবিধা নেন নাই। এবং এখন পর্যন্ত যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে কিংস ক্রসের ফ্ল্যাট, হ্যামস্টেডের ফ্ল্যাট, এমনকি এখন ফিঞ্চলেতে যে ফ্ল্যাটে তিনি আছেন, এই ফ্ল্যাটগুলো সবই উপহার হিসেবে বা সুবিধা হিসেবে আওয়ামী লীগের সুবিধাভোগী ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়ায় ব্রিটিশ রাজনীতিতে এটা তার পক্ষে প্রমাণ করা খুবই মুশকিল যে তিনি সকল দুর্নীতির ঊর্ধ্বে ছিলেন, তিনি শেখ পরিবারের কোনো সুবিধা নেন নাই এবং তিনি বাংলাদেশের রাজনীতিতে তার খালা প্রধানমন্ত্রী হওয়ার কোনো সুবিধা নেন নাই। এই বিষয়গুলো প্রমাণ করতে না পারলে টিউলিপ সিদ্দিকের জন্য খুবই মুশকিল ব্রিটিশ রাজনীতিতে টিকে থাকা। আর যদি ন্যাশনাল ক্রাইম এজেন্সি, ব্রিটেনের এজেন্সিগুলো এই তদন্ত চলমান রাখে এবং যথেষ্ট সন্তোষজনক প্রশ্নের উত্তর না পায়, তাহলে আসলে ক্রমেই এটিও কিয়ার স্টারমারের জন্য, টিউলিপের ঘনিষ্ঠ বন্ধু কিয়ার স্টারমার, ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি তাকে রক্ষা করতে চেয়েছেন এবং আবারও মন্ত্রিসভায় নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন পদত্যাগপত্র গ্রহণ করে চিঠিতে, তার জন্য খুব অস্বস্তির হয়ে দাঁড়াবে, তার জন্য খুব মুশকিল হয়ে দাঁড়াবে। আপনারা ভালো থাকবেন, নবনীতা চৌধুরীর বয়ানের সঙ্গে থাকবেন এবং প্রতিদিন বাংলাদেশের খবর, বিশ্বের খবর, আলোচিত খবর, সেসব খবর বিশ্লেষণ শুনতে, খবরের বিশ্লেষণ শুনতে, খবরগুলো জানতে সঙ্গে থাকবেন। এই চ্যানেলের সাবস্ক্রাইব করুন, নবনীতা চৌধুরীর বয়ান এই অনুষ্ঠানটি দেখতে নবনীতা চৌধুরী ইউটিউব এবং ফেসবুক চ্যানেল, facebook.com/hellonobonita, youtube.com/@hellonobonita, এইগুলো টাইপ করলে আমার মনে হয় খুব সহজেই আমার কাছে পৌঁছে যাবেন। ভালো থাকবেন, প্রত্যেক দিন অনেকবার দেখা হবে আপনাদের সঙ্গে।